আসসালামু আলাইকুম। আজকের পর্বে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের হোম ট্যাবের নাম্বার ফরম্যাট নিয়ে। এক্সেলে কতগুলো নাম্বার ফরম্যাট আছে, সেই নাম্বার ফরম্যাটগুলো আমরা কিভাবে ব্যবহার করব, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করার চেষ্টা করছি। এই আলোচনার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই এক্সেল কোর্সের বিগত যে পর্বগুলো ছিল সেগুলো দেখে আসার জন্য। গত পর্বগুলোতে আমরা ফাইল ট্যাব নিয়ে কথা বলেছিলাম, ফাইল ট্যাবের বিভিন্ন অপশন নিয়ে কথা বলেছিলাম, হোম ট্যাবের ক্লিপবোর্ড ফন্ট অ্যালাইনমেন্ট এতটুকু পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা কথা বলবো নাম্বার ফরম্যাট নিয়ে, অর্থাৎ নাম্বার কমান্ড গ্রুপের মধ্যে কি কি অপশনস আছে এগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। প্রথমে লক্ষ্য করুন, এখানে যদি আমি ক্লিক করি তাহলে বেশ কিছু অপশন আমি দেখতে পাচ্ছি। জেনারেল, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, শর্ট ডেট, লং ডেট, টাইম, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, সায়েন্টিফিক, টেক্সট। আবার এখানে শেষের দিকে একটি অপশন আছে মোর নাম্বার ফরম্যাট। এগুলো আসলে এগুলোরই বিস্তারিত রূপ। আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন আরও বিস্তারিত বেশ কিছু কাজ আমরা এখানে দেখতে পাচ্ছি। এগুলোর যেই বিষয়গুলো আমাদের খুব প্রয়োজন হয় আমরা সেগুলো নিয়ে কথা বলবো। প্রথমে আমি কিছু নাম্বার লিখছি। সাপোজ আমি এখানে এটা লিখলাম। দেখুন এই নাম্বারগুলো কোন ফরম্যাটে আছে দেখার জন্য আমাকে সেলগুলো সিলেক্ট করতে হবে। সেলগুলো যখন আমি সিলেক্ট করব তখন এখানে তার নামটা দেখাবে, ঠিক আছে। যেমন এটা হচ্ছে জেনারেল ফরম্যাটে আছে এখন, সেজন্য এটা জেনারেল ফরম্যাট, এটা জন্য স্পেসিফিক ফরম্যাট। এটাকে যদি নাম্বারে রূপান্তর করতে চাই তাহলে দেখুন দশমিক পড়বে একটা। যদি কারেন্সিতে রূপান্তর করি তাহলে একটা ডলার চিহ্ন আসবে। অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রেও ডলার চিহ্ন অথবা কারেন্সির চিহ্ন আসছে, তবে পার্থক্যগুলো আমি আপনাদেরকে বলবো। ডেট, লং ডেট, যাক এগুলো আমরা দেখব। প্রথমে আমরা এই নাম্বারটাকে নিয়ে কাজ করি। সাপোজ আমি যদি একটা নাম্বারে ক্লিক করি তাহলে এখানে দশমিক এবং তারপরে দুটো শূন্য চলে আসছে। এখানে আর কি কি অপশন আছে দেখার জন্য আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে ডেসিমেল প্লেস ঠিক করতে পারবেন। যেমন আমাদের এখানে হচ্ছে এখন দশমিকের পরে দুইটা সংখ্যা, আমরা যদি চাই যে একটা সংখ্যা রাখবো তাহলে একটা সংখ্যা থাকবে, ওকে দিব, একটা সংখ্যা হয়ে গেল। এই কাজটা এখান থেকেও করা যায়। এটা হচ্ছে ইনক্রিজ ডেসিমাল, এটা হচ্ছে ডিক্রিজ ডেসিমাল। আমি যদি আবার ক্লিক করে দেখুন এটা চলে গেছে। আমি যদি বাড়াতে চাই তাহলে এখানে ক্লিক করলে দশমিকের পর সংখ্যাগুলো আবার আসবে। এটা যদি এমন হতো তাহলে কি হতো, 100.20। এটা যদি আমি ডেসিমেল ডিক্রিজ করি তাহলে লক্ষ্য করুন রাউন্ড ফিগারে এটা 100 হয়ে গেছে, কিন্তু এই ফাংশনের মধ্যে 100.20 কিন্তু ঠিকই দেখাচ্ছে। এটাকে যদি আমি আবার ডাবল ক্লিক করি লক্ষ্য করবেন এটা দশমিক সহ আবার দেখাবে। এখানে যদি আমি এটাকে চেঞ্জ করে 7-8 করি তাহলে রাউন্ড ফিগার যখন করব আমি তখন এটা দশমিকের পর যদি 5 হয়, 5-এর বেশি হয়, তবে এখানে 1 চলে আসবে রাউন্ড ফিগারে। আমি এখন আবার ডেসিমেলগুলো বাড়িয়ে দিই তাহলে লক্ষ্য করবেন এই দশমিক সংখ্যাগুলো দেখাচ্ছে। এভাবে করে আমরা নাম্বার ফরম্যাট নিয়ে কাজ করতে পারি। এখানে আরও কিছু কাজ আছে, আমি একটু দেখাই আপনাদের। সেটা হচ্ছে পজিটিভ, নেগেটিভ নাম্বার। নেগেটিভ সংখ্যাকে দেখানোর জন্য আপনি মাইনাস চিহ্ন ব্যবহার করতে পারেন অথবা ব্র্যাকেট চিহ্ন ব্যবহার করতে পারেন। সাপোজ আমি মাইনাস চিহ্ন এটাতে দিচ্ছি, তারপর এটাকে মাইনাস সংখ্যা করে দিচ্ছি, তাহলে এটা মাইনাস আকারে দেখাবে। একই সংখ্যা আমি আবার লিখি, এটাও এই ফরম্যাটে দেখাচ্ছে। এখন আমি যদি চাই যে এটাকে আমি ব্র্যাকেট আকারে দেখাবো তাহলে এটা সিলেক্ট করে দিব, ওকে দিব, তাহলে এটা ব্র্যাকেট আকারে দেখাবে। এখানে আরেকটি কাজ আছে, সেটা হলো থাউজেন্ড সেপারেটর। যেমন আমি যদি 1000 লিখি তাহলে 1000-এর এখানে এটা থাউজেন্ড সেপারেটর কিন্তু বোঝা যাচ্ছে না। এটাকে আমি 15000 করলাম, থাউজেন্ডের পর কোনো সেপারেটর নেই। আমি যদি চাই যে এটাকে সেপারেট করব তাহলে নাম্বারে আসব এবং ইউজ থাউজেন্ড সেপারেটর এটা ব্যবহার করব, ওকে দিব। দেখবেন এখানে থাউজেন্ডের পর একটা সেপারেটর অথবা কমা পড়ে গেছে। এই হচ্ছে নাম্বার ফরম্যাটের কাজ। আমরা নাম্বার ফরম্যাটটা এখানে দেখলাম। এরপর এখন আমরা পরের কি আছে দেখি।
এটা হচ্ছে কারেন্সি ফরম্যাট, কারেন্সি। এটা আমরা এই কাজটা এখানে করি। কারেন্সি ফরম্যাটের ক্ষেত্রে কোনো একটা সংখ্যাকে যদি আপনি কারেন্সিতে রূপান্তর করতে চান, তাহলে এখানে এসে কারেন্সিটা সিলেক্ট করে দিবেন। এখানেও ডেসিমেল সংখ্যা আছে, আমি ওকে দিলাম। দেখুন এখানে ডলার চিহ্নটা চলে আসছে। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে, এটা তো ইউএস ডলার, আমি যদি বাংলাদেশি টাকায় দেখাতে চাই তাহলে আমি কিভাবে দেখাবো? সেক্ষেত্রে আপনি আবার মোর নাম্বার ফরম্যাটে চলে যান, কারেন্সিতে ক্লিক করেন, এখানে সিম্বলটা আপনি চেঞ্জ করে দিবেন। এটা আপনি আপনার মতো করে পরিবর্তন করে নিতে পারবেন। এখানে বিভিন্ন দেশের সিম্বল দেওয়া আছে, আমরা আমাদের মতো করে পরিবর্তন করে নিতে পারবো। যেমন আমি যদি চাই যে বাংলাদেশি সিম্বল ব্যবহার করতে, বাংলাদেশের সিম্বল হচ্ছে আমাদের টাকার ট, সেটা আমি কোথায় একটু দেখি, লক্ষ্য করুন। এই যে দেখুন বাংলাদেশ ট চিহ্নটা আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে যদি ওকে দেন, দেখুন সংখ্যার শেষে ট সব অক্ষরটা চলে আসছে। এটাকে আমরা বাংলাদেশের টাকা অঙ্কটাকে আমরা কিন্তু বিডিটি দিয়েও আমরা লিখি, সাধারণত আমরা বিডিটি দিয়েও লিখি। সেক্ষেত্রেও আপনি সেই বিডিটি এটা আনার জন্য এখানে আপনি চলে যাবেন এবং বিডিটি বি চাপ দিন। এই যে বিডিটি চলে আসছে, ওকে দিব। তাহলে দেখুন সংখ্যার আগে বিডিটি শব্দটা যোগ হয়ে গেছে। এই হচ্ছে কারেন্সি ফরম্যাট। এখন আমরা দেখব অ্যাকাউন্টিং ফরম্যাট। আমরা একটা কাজ করি, আমরা সবগুলো সংখ্যাকে একই রকম করে দিই। অ্যাকাউন্টিং ফরম্যাটের ক্ষেত্রে কি হয়, মোর নাম্বার ফরম্যাটে ক্লিক করব, অ্যাকাউন্টিংয়ে ক্লিক করব, তারপর এখানে এসে সিম্বল দেওয়া আছে, ওকে দিব। তাহলে দেখুন ডলার চিহ্নের জন্য এরকমটা হয়ে গেছে। আমি যদি এটাকে বাংলাদেশি টাকায় দেখাতে চাই তাহলে কিভাবে দেখাবো? আবার এখানে যাব, অ্যাকাউন্টিংয়ে ক্লিক করব, সিম্বলের মধ্যে বাংলাদেশকে সিলেক্ট করে দিব, বাংলাদেশের টাও সিলেক্ট করে দিলাম। দেখুন অঙ্কের শেষে ট অক্ষরটা দেখাচ্ছে। এটাকে একইভাবে আমি বিডিটি দিয়েও লিখতে পারি। এই যে বিডিটি হয়ে গেল। আপনার মনে প্রশ্ন আসতে পারে, অ্যাকাউন্টিং এবং কারেন্সি ফরম্যাটের মধ্যে পার্থক্যটা কোথায়? অ্যাকাউন্টিং এবং কারেন্সি ফরম্যাটের পার্থক্যটা আসলে খুব বেশি নেই, শুধুমাত্র কিভাবে সংখ্যাটা দেখাচ্ছে সেখানেই পার্থক্য। যেমন এটাকে আমি ডলার করে দিচ্ছি, না এটাকে আমি কারেন্সি করতে হবে, কারেন্সিতে দিব। দেখুন পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র এই জায়গায়, আসলে এখানে এটাকে পাশাপাশি দেখাচ্ছে ডলার চিহ্নটা, আর এখানে ডানে বামে অ্যালাইন করে দেখাচ্ছে। ঠিক আছে, বিডিটির ক্ষেত্রেও সেম, এখানে পাশাপাশি দেখাচ্ছে আর এখানে ডানে বামে অ্যালাইন করে দেখাচ্ছে, কিন্তু ট যেখানে ব্যবহার করছি সেখানে একই রকম দেখাচ্ছে। এই হচ্ছে কারেন্সি ফরম্যাট এবং অ্যাকাউন্টিং ফরম্যাট। এখন আমরা পরবর্তী অপশনে যাই। পরবর্তী অপশন হচ্ছে আমাদের ডেট। ডেটের মধ্যে দুই রকম ডেট আছে, এটাকে আমরা শর্ট ডেট হিসেবে দিতে পারি, লং ডেটও দিতে পারি। এবং আমরা যদি ডেট দিতে চাই, বাংলার ক্ষেত্রে একরকম নিয়ম, ইংলিশের ক্ষেত্রে অন্যরকম নিয়ম। ইংলিশের ক্ষেত্রে প্রথমে মাস দিতে হয়, যেমন এখন হচ্ছে ফেব্রুয়ারি মাস, আজকে হচ্ছে 8 তারিখ এবং সাল হচ্ছে 2023। এটা হচ্ছে ইংলিশ ফরম্যাটের ডেট। ঠিক আছে, আমরা এখানে ক্লিক করি, ডেটে যাই, লক্ষ্য করুন এই ডেটটাকে আমরা বিভিন্নভাবে কিন্তু দেখাতে পারি। এখানে বেশ কিছু অপশন আছে। এটা যে ইংলিশ ফরম্যাটের ডেট সেটা আপনি কিভাবে বুঝবেন? এখানে লোকেশন সেট করা আছে ইউনাইটেড স্টেটস, ঠিক আছে, এটা সেজন্য এটা ইংলিশ ফরম্যাটের ডেট। আমরা যদি চাই যে একটা বাংলা ফরম্যাটের ডেট লিখব, সাপোজ এটাকে আমি বাংলায় রূপান্তর করতে চাই, সেক্ষেত্রে আমি কি করব? এখানে ক্লিক করব, ডেটে যাব, লোকেশনের মধ্যে বাংলাদেশ সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর লক্ষ্য করুন আমি এখানে
ওকে দিলাম। তাহলে এখানে আমাদের তারিখটা আগে দেখাচ্ছে, মাস পরে দেখাচ্ছে, তারপর সাল দেখাচ্ছে। এটাকেও যদি আমি একই রকমের স্টাইল দিতে চাই, এখানে আমাকে কোনো একটা ফরম্যাট আমাকে ইউজ করতে হবে। ইংলিশের ক্ষেত্রে কিছু ফরম্যাট দেওয়া আছে, বাংলার ক্ষেত্রে অন্যরকম কিছু ফরম্যাট দেওয়া আছে। এভাবে দেওয়া আছে। আপনি চাইলে এখানে বাংলা অক্ষর শো করাতে পারেন। সাপোজ আমি যদি এটা সিলেক্ট করি, তাহলে লক্ষ্য করবেন এখানে বাংলা লেখা সহ চলে আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইংলিশের ক্ষেত্রে একরকম ফরম্যাট আর বাংলার ক্ষেত্রে অন্যরকম কিছু ফরম্যাট কাজ করছে। এই ডেটের কথা যেহেতু আসছে, আমি একটু কিছু টিপস এখানে একটা দিয়ে রাখি। সেটা হলো, আপনি যদি যেই সময় কাজ করছেন ঠিক সেই সময়ের ডেট প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে কন্ট্রোল সেমিকোলন দিতে হবে। কন্ট্রোল সেমিকোলন যদি দেন, তাহলে আপনার এক্স্যাক্টলি ওই ডেটটা চলে আসবে। আপনি যদি চান যে ডেটটা সময়ের সাথে সাথে চেঞ্জ হোক, সেক্ষেত্রে আপনি NOW নাও এই ফাংশনটা ব্যবহার করতে পারেন। এই ফাংশনটা দিলে যেটা হবে সেটা হচ্ছে, আপনার আজকের ডেটটা সে প্রিন্ট করবে, সাথে সময়টাও প্রিন্ট করবে। ডেটের কাজ গেল। এখন আমরা দেখব টাইমটা একটু দেখি। টাইমের ক্ষেত্রে আপনাকে সময় যেভাবে লেখা থাকে আসলে সেভাবেই লিখতে হবে। 00 PM এভাবে আমরা লিখলাম। আবার আপনি যদি শর্টকাট ইউজ করতে চান, তাহলে কন্ট্রোল শিফট সেমিকোলন এটাও দিলে সময় হিসেবে এটা কাজ করবে। তবে এই ক্ষেত্রে লক্ষ্য করবেন, আমি যখন এখানে ক্লিক করছি, এখানে কিন্তু কাস্টম দেখাচ্ছে, এখানে টাইম দেখাচ্ছে না। কাস্টম হলেও এটা কিন্তু টাইম ফরম্যাটে আছে। আপনারা চাইলে এখানে ক্লিক করুন এবং এটা টাইম ফরম্যাটে রূপান্তর হয়ে যাবে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে এটা সরাসরি ডেটটা নিয়ে আসছি আমরা, এটা সরাসরি সময়টা নিয়ে আসছি। এখন আমি যদি চাই যে টুডে, লক্ষ্য করবেন এটা হচ্ছে টুডে ব্যবহার করেছি আমি। এখানে টুডে নামে একটা ফাংশন ব্যবহার করেছি। এই ফাংশনটা যখন আপনি এক্সেলে ব্যবহার করবেন, তখন আপনার এক্সেল ফাইল যখন যখন চেঞ্জ হবে, তারিখ যত চেঞ্জ হবে, এখানেও সেই তারিখটা চলে আসবে। যেমন এখানে আজকে 8 তারিখ, সেইটাই দেখাচ্ছে। এটা আগামীকাল যদি আমি ওপেন করি, তাহলে এটা 9 তারিখ হয়ে যাবে। আবার আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এটা কিন্তু চেঞ্জ হবে। এই দুইটাই একই সূত্র, এটাও নাও। এখানে তারিখ এবং সময় দুইটাই একসাথে দেখতে পাচ্ছি আমরা, অর্থাৎ এই জিনিসটা সময়ের সাথে সাথে চেঞ্জ হবে। এই হচ্ছে টাইম ফরম্যাট। এখন আমরা এরপর দেখি পার্সেন্টেজ দিতে হলে প্রথমত আমাকে সেলটা সিলেক্ট করতে হবে। সেলটা আমি সিলেক্ট করলাম, এই সেলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর 10 লিখলাম, তারপর পার্সেন্টেজে ক্লিক করলাম। কিন্তু সমস্যাটা হচ্ছে, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না যে আপনি লিখেছেন 10, কিন্তু সেটা হলো 10 হিসেবে দেখাচ্ছে না। এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো, সেল সিলেক্ট করে প্রথমে সেটাকে পার্সেন্টেজে রূপান্তর করতে হবে, তারপর আমাদেরকে 10 লিখতে হবে। তাহলে আমরা এখানে 10% দেখতে পাবো। এই ক্ষেত্রে আপনি ডেসিমেল সংখ্যা বাদ দিয়ে ফেলতে পারেন। আবার আপনার যদি এরকম হয় যে দশমিকের পর আর কিছু অঙ্ক আছে, তাহলে এটা এইভাবে কাজ করবে, যেরকমটা আমরা এখানে দেখেছিলাম। এরপর বাকিগুলো আমরা একটু দেখি। বাকিগুলো খুব বেশি আমাদের প্রয়োজন নেই। আর আমরা এখানে পার্সেন্টেজের মধ্যে তো দেখলাম, এটা টাইমের মধ্যে হচ্ছে এগুলো আছে। এখানেও বাংলাদেশ এবং অন্যান্য লোকেশন সেট করা যায়। আপনি যেভাবে লোকেশন সেট করবেন সেভাবেই দেখাবে। ফ্র্যাকশন আপনি কিভাবে দেখাতে চান তার উপর নির্ভর করে আপনি এগুলো সিলেক্ট করতে পারেন। সাপোজ ফ্র্যাকশনটা আমি এখানে লিখছি, ফ্র্যাকশন
সাপোজ 5কে আমি 2 দিয়ে ভাগ করলাম, তাহলে রেজাল্ট আসে 2.5। এখন আমি যদি এটাকে অন্যভাবে দেখাতে চাই, তাহলে আমি ফ্র্যাকশনে যাব, এখানে আপ টু 1 ডিজিট, আপ টু 2 ডিজিট, 3 ডিজিট এভাবে করে দেওয়া আছে। আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় ওকে দিব, তাহলে দেখুন এখানে 2 এর পাশে হাফ দেখাচ্ছে, অর্থাৎ 0.5 না দেখিয়ে সেটাকে হাফ আকারে এভাবে দেখাচ্ছে। আমরা যদি এটা 3 দিতাম, তাহলে এটা এভাবে দেখাতো। এই হচ্ছে ফ্র্যাকশন। এরপর আমরা দেখি সায়েন্টিফিকের ক্ষেত্রে ডেসিমেল সংখ্যা। আমি এখানে একটা নাম্বার লিখছি, আবার নাম্বার লেখার পর সেটাকে আমি সায়েন্টিফিক হিসেবে সিলেক্ট করি, তাহলে এই নাম্বারটা দেখুন এরকম হয়ে গেছে, অর্থাৎ সায়েন্স নোটেশনে এই জিনিসটাকে দেখাচ্ছে। এরপর টেক্সট। আমি যদি কোনো একটি সেলকে টেক্সট আকারে দেখাতে চাই, হোক সেটা নাম্বার, হোক সেটা অন্য কিছু, তাহলে আমি টেক্সটটা সিলেক্ট করে দিব। সাপোজ এটাকে আমি টেক্সট আকারে দেখাতে চাই, তাহলে আমি টেক্সট দিব। দেখুন এটা এই যেভাবে রূপান্তর হয়ে গেছে। এটাকে যদি টেক্সট আকারে দিতে চাই, দেখুন এটা অন্য একটা সংখ্যায় রূপান্তর হয়ে গেছে। এটা অর্থহীন হয়ে যাচ্ছে, এটা না করাটাই বেটার। এরপর টাকার অঙ্কে যদি আমি টেক্সট বসাই, তাহলে কি হচ্ছে দেখুন 100.78। এরপর কাস্টম। আপনি চাইলে আপনার সুবিধা মতো এখান থেকে বিভিন্ন ফরম্যাট বেছে নিয়ে সেগুলো ব্যবহার করতে পারেন। যে জিনিসগুলো এখানে দেওয়া নাই সেগুলো এখান থেকে ব্যবহার করা যাবে। এই ছিল আমাদের নাম্বার ফরম্যাটের বিভিন্ন ফরম্যাট, নাম্বার কমান্ড গ্রুপের মধ্যে থাকা বিভিন্ন নাম্বার অফ ফরম্যাট। এখন আমরা আরেকটু দেখি, এখানে ক্লিক করলে এই জিনিসটা আসবে। দেখুন অ্যালাইনমেন্টটা সম্পর্কে আমরা আগেও দেখেছিলাম, আপনি একটু আগের পর্বটা দেখে নেবেন আমি আশা করছি। ফন্ট, বর্ডার, ফিল, এগুলো সবগুলো আমাদের আগের পর্বে ছিল। প্রোটেকশনটা আমরা এখানে একটু দেখছি। কোনো একটা সেল যদি আমি প্রোটেক্ট করতে চাই, তাহলে সেটা সিলেক্ট করে আমি লকটে ক্লিক করব। কিন্তু এক্ষেত্রে একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে আপনার এই শিটটা প্রোটেক্টেড থাকতে হবে। ঠিক আছে, এই কথাটা এখানে বলা আছে। লকিং সেল অর হাইডিং ফর্মুলা হ্যাজ নো এফেক্ট আনটিল ইউ প্রোটেক্ট দ্য ওয়ার্কশিট। রিভিউ ট্যাব, প্রজেক্ট গ্রুপ, প্রোটেক্ট শিট বাটন, অর্থাৎ এখান থেকে এই অপশনটা পাওয়া যাবে, সেটাই বলছে। রিভিউ ট্যাব থেকে প্রোটেক্ট গ্রুপ, প্রোটেক্ট শিট বাটন। এই যে রিভিউ ট্যাব, প্রোটেক্ট কমান্ড গ্রুপ, এখান থেকে প্রোটেক্ট শিট। এটা এখান থেকে না করে শর্টকাটে এখান থেকেও করা যায়। আপনি এই শিটের নামের উপর মাউস রাখবেন, রাইট বাটন ক্লিক করবেন, প্রোটেক্ট শিট, এটা দিলেও কিন্তু আমরা এই কাজটা করতে পারি। প্রোটেক্ট শিট দিয়ে আপনি যখন এখানে একটা পাসওয়ার্ড দিবেন, সাপোজ আমি 1 2 3 দিলাম এবং এখানে সিলেক্ট করে দিলাম কোনটা কোনটা প্রোটেকশন করবে, ওকে দিব। আবার পাসওয়ার্ডটা দিতে বলবে, ওকে দিব। আমি এই সেলটার উপর সিলেক্ট করেই এই প্রোটেকশনের কাজটা করেছি, অর্থাৎ আপনি চাইলে এখন এখানে কোনো চেঞ্জ করতে পারবেন না। দেখুন আমি চেঞ্জ করতে যাচ্ছি, বলছে যে চেঞ্জ সম্ভব না, প্রোটেকশন তুলতে হবে। প্রোটেকশন তোলার জন্য আপনার আগে এই ওয়ার্কশিটে যেতে হবে, আনপ্রোটেক্ট শিট দিতে হবে, পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। এখন যদি আমি এখানে চেঞ্জ করতে চাই, তাহলে দেখুন আমি এখন চেঞ্জ করতে পারছি। এই হচ্ছে প্রোটেকশন অথবা প্রোটেক্ট শিটের কাজ, প্রোটেক্ট সেলের কাজ। তো আজকে এতটুকুই। আমি আপনাদের অনুরোধ জানাবো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য, এবং আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করার জন্য। এই ভিডিওটি যদি অন্য কারো কাজে লাগবে বলে মনে হয়, তাহলে সবার সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। তো সবাই ভালো থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।